হ্যালো ভিউয়ার্স, ছোটবেলা থেকেই আমরা সবাই জিন ভূতের গল্প কাহিনী শুনে বড় হয়েছি। অনেকে হয়তো শুনে থাকবেন আপনার পরিচিত কোনো লোকের উপরে জিন বা ভূত ভর করেছিল। আবার কেউ হয়তো বলবে যে সে নিজেও এমন কাউকে দেখেছে যাকে ভূতে ধরেছিল। আচ্ছা, আপনি কি কখনো ভূতে ধরা লোক দেখেছেন? দেখবেন ভূতে ধরা লোক হঠাৎ করে অদ্ভুত আচরণ শুরু করে এবং পরিচয়, কণ্ঠস্বর ও কথা বলার ভঙ্গি সবই স্বাভাবিকের চেয়ে ভিন্ন হয়ে যায়। বলে, আমি অমুক তমুক জায়গা থেকে এসেছি। আবার কেউ কেউ বলে যে সে অন্য কাউকে দেখতে পাচ্ছে, যার আসলে বাস্তবে কোনো অস্তিত্বই নেই। এসব অদ্ভুত আচরণ দেখে অধিকাংশ লোক মনে করে ওই ব্যক্তির উপরে জিন বা ভূত ভর করেছে। ওঝা কবিরাজ এসে ঝাড়ফুঁক করে জিন ভূত তাড়ানোর চেষ্টা করে। আবার কখনো দেখা যায় চারপাশের লোক সেই জিনে ধরা ব্যক্তির কাছে তাদের নানান রোগের চিকিৎসার জন্য হুমড়ি খেয়ে পড়ে। কিন্তু বিজ্ঞানের দৃষ্টিতে তো জিন ভূত বলতে কিছুই নেই। তাহলে আমাদের প্রশ্ন হলো, এসব কাহিনী কি সত্যি, নাকি এগুলো শুধুই মানুষের কল্পনা বা মানসিক অসুস্থতার ফল? চলুন আজকের এই ভিডিওতে আমরা জিন ভূতের পেছনের বৈজ্ঞানিক দিকগুলো ব্যাখ্যা করার চেষ্টা করি, আর দেখার চেষ্টা করি এসব ঘটনা কুসংস্কারের ফসল নাকি বাস্তবতারই একটি রূপ। আপনারা কি কখনো সিজোফ্রেনিয়ার নাম শুনেছেন? এটি একটি গুরুতর মানসিক রোগ যা মানুষের দৈনন্দিন জীবনকে একদম এলোমেলো করে দিতে পারে। সিজোফ্রেনিয়া মূলত এমন একটি অবস্থা যেখানে রোগী বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাদের সাথে এমন কিছু ঘটে বা তারা এমন কিছু অনুভব করে যেগুলোর আসলে বাস্তবে কোনো অস্তিত্বই নেই। ধরুন, একজন রোগী হয়তো অদ্ভুত কিছু শব্দ শুনছে বা কারো গলার স্বর শুনতে পাচ্ছে। সেই স্বর হয়তো তাকে কিছু করতে বলছে। আবার কারো কারো ভিজুয়াল হ্যালুসিনেশনও হতে পারে। ভিজুয়াল হ্যালুসিনেশন হলো এমন একটি মানসিক অবস্থা যেখানে ব্যক্তি বাস্তবে না থাকা দৃশ্য বা চিত্র দেখতে পায়। এটি সাধারণত মস্তিষ্কের বিভিন্ন অংশের অস্বাভাবিক কার্যক্রমের ফলস্বরূপ ঘটে, যা ইন্দ্রিয় সংকেত এবং বাস্তবতার উপলব্ধিকে প্রভাবিত করে। ভিজুয়াল হ্যালুসিনেশন সাধারণত দুই ধরনের হয়, সরল এবং জটিল। সরল হ্যালুসিনেশনে সাধারণত রং, আলো বা জ্যামিতিক আকৃতি দেখা যায়, যখন জটিল হ্যালুসিনেশনে জীবন্ত চিত্র যেমন মানুষ বা প্রাণী দেখা যায়। অনেক সময় এই হ্যালুসিনেশন ভীতিকর বা বিভ্রান্তিকর হয় এবং রোগীর মনে দৃঢ় বিশ্বাস জন্মায় যে তারা যা দেখছে তা সত্যি। এটি তাদের মানসিক অবস্থাকে আরও জটিল ও অসহায় করে তোলে। এমনকি তারা এমন কোনো গন্ধও পেতে পারে যেটা আসলে অবাস্তব। এর বাইরেও রোগীদের চিন্তাভাবনা খুবই বিভ্রান্তিকর হতে পারে এবং তাদের কথাবার্তাও অসংলগ্ন হতে পারে। অনেক সময় তাদের সাথে কথা বলতে গেলে মনে হবে তারা কোথাও হারিয়ে যাচ্ছে, কথা প্রসেস করতে সময় নিচ্ছে, গুছিয়ে কিছু বলতে পারছে না। এমনকি আরও অনেক অদ্ভুত আচরণ করতে পারে, যা দেখে আশেপাশের মানুষ ভাবেন তাকে জিনে ধরেছে। কিন্তু বাস্তবে এটি সিজোফ্রেনিয়ার লক্ষণ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সিজোফ্রেনিয়ার রোগীরা অনেক সময় মনে করে অন্যেরা তাদের ক্ষতি করতে চায়। এটা তাদের জীবনে এক ধরনের আতঙ্ক তৈরি করে। এই রোগের কারণ সম্পর্কে এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি, তবে জেনেটিক্স, মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্যহীনতা এবং মানসিক চাপ এই রোগের পেছনে ভূমিকা রাখতে পারে। সঠিক চিকিৎসা এবং মেন্টাল সাপোর্টের মাধ্যমে সিজোফ্রেনিয়ার রোগীরা অনেকটাই ভালো থাকতে পারেন। তাই যদি কখনো এমন কারো সাথে পরিচিত হন, দয়া করে তাদের বুঝুন, সহানুভূতি দেখান এবং সময়মতো মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছে যেতে উৎসাহিত করুন। সিজোফ্রেনিয়া সম্পর্কে আরও জানতে চাইলে আপনারা রাসেল ক্রো অভিনীত 2001 সালে মুক্তি পাওয়া এ বিউটিফুল মাইন্ড মুভিটি দেখতে পারেন। এই মুভিটি নোবেল বিজয়ী গণিতবিদ জন ন্যাশের জীবনী নিয়ে। সিজোফ্রেনিয়ার সাথে লড়াই এবং তার পেশাগত ও ব্যক্তিগত জীবনের টানাপোড়েন দারুণভাবে চিত্রিত হয়েছে এই মুভিটিতে। এখন আসি আরেকটি রোগের আলোচনায়। আপনারা কেউ কেউ হয়তো মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার রোগটির নাম শুনে থাকবেন, যদিও বর্তমানে এটি ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার বা ডিআইডি নামেই পরিচিত। ডিআইডি হচ্ছে একটি গুরুতর মানসিক সমস্যা যেখানে একজন ব্যক্তির মধ্যে একাধিক আলাদা ব্যক্তিত্ব বা সত্তা বিকশিত হয়। প্রতিটি সত্তার নিজস্ব নাম, আচরণ, কণ্ঠস্বর এবং ব্যক্তিত্ব থাকে, যা একে অপরের থেকে সম্পূর্ণ ভিন্ন হতে পারে। ধরা যাক, একজন ব্যক্তির মধ্যে এখন জাহিদ নামে একটি সত্তা কাজ করছে। সে হয়তো শান্ত স্বভাবের, কিন্তু কয়েক ঘন্টা পর সাবিনা নামে আরেকটি সত্তা উপস্থিত হলো, যার আচরণ একেবারে বিপরীত। ব্যাপারটা এমনভাবে কাজ করে যেন ওই ব্যক্তি নিজেও জানেন না তার মধ্যে এমন কিছু ঘটছে। বেশিরভাগ ক্ষেত্রেই রোগীর পূর্বের সত্তার স্মৃতি মনে থাকে না। সাধারণত শৈশবে গুরুতর শারীরিক, মানসিক বা যৌন নির্যাতনের প্রতিক্রিয়ায় এটি ঘটে,
যেখানে মস্তিষ্ক মানসিক যন্ত্রণা মোকাবিলার জন্য পরিচয় বিভাজন তৈরি করে। ডিআইডিতে আক্রান্ত ব্যক্তিরা প্রায়ই নিজের পরিচয় নিয়ে বিভ্রান্তিতে ভুগতে পারেন এবং প্রশ্ন করতে পারেন, আমি কে, এখানে কেন, কোথা থেকে এসেছি। এক সত্তা থেকে অন্য সত্তায় পরিবর্তনের সময় তারা পূর্বের স্মৃতি ভুলে যান, যা পেশা, ধর্ম বা যৌন পরিচয় সম্পর্কেও সংশয় তৈরি করতে পারে। মস্তিষ্কের স্মৃতি সংরক্ষণে ব্যাঘাত এবং সত্তাগুলোর মধ্যে সম্পূর্ণ বিচ্ছিন্নতার কারণে এই বিভ্রান্তি সৃষ্টি হয়। ফলস্বরূপ তারা আচরণগত সমস্যা, সামাজিক জটিলতা এবং আত্মবিধ্বংসী প্রবণতা দেখাতে পারে, যা ট্রমার প্রতিক্রিয়ায় গড়ে ওঠা মস্তিষ্কের প্রতিরক্ষামূলক ব্যবস্থার অংশ। বাস্তবতাকে অবাস্তব বা স্বপ্নের মতো মনে হওয়া, মাথা ব্যথা এবং নিজের ক্ষতি করার প্রবণতা, যেমন গলা টিপে ধরা, মাথায় আঘাত করা, ডিআইডির সাধারণ লক্ষণ। এছাড়া আচরণগত সমস্যা যেমন অস্বাভাবিক ক্রোধ, মানুষের সাথে খুবই বাজে আচরণ করা, বিশ্রী ভাষায় গালিগালাজ করা, কেউ কাছে এলে তাকে মারধর করা, চুরি করা এবং আরও হিংস্র আচরণও দেখা যায়। আক্রান্ত ব্যক্তিদের প্রাথমিকভাবে 2 থেকে 6টি সত্তা থাকতে পারে, যা সময়ের সাথে সাথে 13 থেকে 15 বা তারও বেশি হতে পারে। তবে ট্রুডি সেজ নামের একজন মহিলার মধ্যে 92টি ভিন্ন ভিন্ন সত্তা ছিল। এখন এই পরিবর্তন দেখে অনেকেই মনে করেন ওই ব্যক্তিকে জিনে বা ভূতে ধরেছে। ডিআইডি একটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত মানসিক অবস্থা, যাকে অশিক্ষিত কুসংস্কারাচ্ছন্ন লোকজন ভুলভাবে জিন ভূতের আসর বা অতিপ্রাকৃত সমস্যা হিসেবে ব্যাখ্যা করে। এই রোগের উপর ভিত্তি করে দ্য ফাইট ক্লাব, আইডেন্টিটি স্প্লিটের মতো জনপ্রিয় মুভি তৈরি হয়েছে। ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার বা ডিআইডি সম্পর্কে জানতে আপনারা এই মুভিগুলো দেখতে পারেন। ডিআইডির চিকিৎসায় সাইকোথেরাপি সবচেয়ে কার্যকর, যেখানে সত্তাগুলোর মধ্যে সমন্বয় স্থাপন করা হয় এবং মানসিক স্থিতি ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। প্রয়োজনে ডিপ্রেশন বা অ্যাংজাইটি নিয়ন্ত্রণে ওষুধ ব্যবহার করা হয়। ডিআইডি একটি জটিল মানসিক অবস্থা হলেও সঠিক চিকিৎসা এবং সহায়তায় রোগীরা জীবনে ভারসাম্য আনতে পারে। সবশেষে আমরা যে রোগটি নিয়ে কথা বলবো তার নাম ফরেন অ্যাকসেন্ট সিনড্রোম। এটি একটি বিরল নিউরোলজিক্যাল অবস্থা, যেখানে ব্যক্তির কথা বলার ধরন এমনভাবে পরিবর্তিত হয় যা অন্য কোনো দেশের বা অঞ্চলের উচ্চারণের মতো শোনায়, যদিও তিনি সেই ভাষা শিখেননি। এটি সাধারণত স্ট্রোক, মস্তিষ্কে আঘাত, মাইগ্রেন বা স্নায়ুতন্ত্রের অন্য কোনো সমস্যার ফলে ঘটে। এতে স্বরের টোন এবং শব্দের উচ্চারণের ধরনে পরিবর্তন দেখা যায়, যা ব্যক্তির স্বাভাবিক ভাষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে না। তবে এতে ব্যক্তির ভাষাগত দক্ষতা বা বোঝার ক্ষমতা অপরিবর্তিত থাকে। উদাহরণস্বরূপ, একজন ইংরেজি ভাষাভাষী ব্যক্তি হঠাৎ করে ফরাসি, ব্রিটিশ বা চীনা উচ্চারণের মতো কথা বলতে শুরু করতে পারেন। এটি মানসিক রোগ নয়, বরং মস্তিষ্কের ভাষা এবং কথা বলার কেন্দ্রের আঘাতজনিত একটি বিরল লক্ষণ। ফরেন অ্যাকসেন্ট সিনড্রোমের সাথে জিন ভূতের কোনো সম্পর্ক নেই। এটি একটি নিউরোলজিক্যাল সমস্যা যা মস্তিষ্কের আঘাত বা স্ট্রোকের কারণে ঘটে। তবে কিছু সংস্কৃতিতে বা সমাজে যেখানে বিজ্ঞানভিত্তিক জ্ঞান কম প্রচলিত, সেখানকার মানুষ এই ধরনের অস্বাভাবিক উচ্চারণের পরিবর্তনকে জিন ভূতের প্রভাব বলে ভুল ব্যাখ্যা করেন। কথা বলার ধরন হঠাৎ পরিবর্তিত হলে বা অদ্ভুত শোনালে তা অতিপ্রাকৃত কারণে হয়েছে বলে অনেকে ধারণা করেন। বাস্তবে এটি মস্তিষ্কের ব্রোকা এলাকা নামক অংশের আঘাত বা কার্যকারিতার ব্যাঘাতের ফলে ঘটে, যা ভাষা এবং উচ্চারণ নিয়ন্ত্রণ করে। সুতরাং এটি কোনো অতিপ্রাকৃত ঘটনা নয়, বরং এটি চিকিৎসার জন্য নিউরোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত। এতক্ষণ আমি কারো উপরে জিন, ভূত, দুষ্ট আত্মা কিংবা শয়তান ভর করার পিছনে নিহিত বৈজ্ঞানিক কারণগুলো ব্যাখ্যা করার চেষ্টা করেছি। অনেকে হয়তো আমার কথাগুলো মানতে চাইবেন না, কারণ এর পিছনে আপনাদের সারা জীবনের ধর্মীয় ও সামাজিক বিশ্বাস জড়িয়ে আছে। তবে আমি আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন রেখে আজকের ভিডিও শেষ করব, তারপর আপনি সিদ্ধান্ত নেবেন এসব বিশ্বাস করবেন নাকি করবেন না। আচ্ছা, জিন ভূত কি দেশ ও সমাজভেদে আলাদা আলাদা হয়? যেমন বাংলাদেশের ভূত একরকম, ভারতের ভূত একরকম, আবার ইউরোপ আমেরিকার ভূত অন্যরকম? সেটাই যদি না হবে, তবে বাংলাদেশের যে ভূত হুজুররা দোয়া কালাম পরে ফু দিয়ে পানি পড়া দিলেই চলে যায়, সেই একই ভূত ভারতে তান্ত্রিকরা তন্ত্র সাধনা করে দেবদেবীর পূজা করে ও গঙ্গাজলের ছিটা দিলেই চলে যায়। সেই একই ভূত আমেরিকায় হলে গির্জার যাজকরা হোলি ওয়াটার ছিটিয়ে দিয়ে বাইবেলের কিছু লাইন পরে এক্সোরসিজম করলেই চলে যায়। কি শুনতে অদ্ভুত লাগছে না? নাকি দেশ ও সমাজ ভেদে ভূতেরাও আমাদের মতোই আলাদা আলাদা ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী বলেই তারাও আমাদের ধর্মগ্রন্থের বাণী শুনে ভয় কুঁকড়ে যায়?
নাকি একই ভূত সকল ধর্মে বিশ্বাস করে ও সব ধর্মের ঈশ্বর ও ধর্মগ্রন্থকেই ভয় পায়? যা হোক, আজকের আলোচনাটি এখানেই শেষ করছি। আপনারা কি ভাবেন, জিন ভূত কি আসলেই সত্যি, নাকি এগুলো শুধুই কুসংস্কারের ফসল? আপনার মতামত জানাতে নিচে কমেন্ট করুন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে আরও এমন ভিডিও পেতে চোখ রাখুন। পরের ভিডিওতে আবারও কোনো জানা অজানা বিষয় নিয়ে আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বিদায়।